হ্যালো ওপেন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার হাতে কিন্তু ওপেন ইউনিভার্সিটির আইসিটি বই রয়েছে, আর আমাদের এই পার্টে আপনাদেরকে পড়াবো নেটওয়ার্ক টপোলজি। আমরা ওপেন ইউনিভার্সিটির আইসিটি বইয়ের ইউনিট 4 থেকে নেটওয়ার্কিং এর আন্ডারে যে পার্টটা রয়েছে 4.5 নেটওয়ার্ক টপোলজি, সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। নেটওয়ার্ক টপোলজি কি এবং এর প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। তো প্রথমত আপনারা বোর্ডে একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন, এখানে আমি টপোলজি সম্পর্কে বেশ কিছু টপিক লিখেছি। প্রথমত উপরে যেটা আছে টপোলজি সংজ্ঞাটা, যে টপোলজি আসলে কি। আচ্ছা, টপোলজি হচ্ছে বিভিন্ন ডিভাইসের সাথে কানেকশন দেওয়ার জন্য আমরা যে নকশা করে থাকি সেটাকে বলা হচ্ছে টপোলজি। এটা হচ্ছে একদম সংক্ষিপ্ত এবং সহজভাবে একটি সংজ্ঞা আপনাদেরকে দিয়ে দিলাম। আমরা কিন্তু কম্পিউটারের সাথে বেশ কিছু ডিভাইস ব্যবহার করে থাকি, যেমন মডেম, প্রিন্টার, তারপর আদার্স অনেক হার্ডওয়্যার থাকে। তো আমাদের এই বিভিন্ন ডিভাইসগুলা আমরা যখন কম্পিউটারের সাথে কানেকশন করি, এর জন্য আমরা বেশ কিছু ডিজাইন করতে পারি। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন টপোলজির আমি 6টি টপোলজি এখানে লিখেছি। এই 6টি হচ্ছে আমাদের কম্পিউটারের সাথে বিভিন্ন ডিভাইস কানেকশন দেওয়ার ডিজাইন। আচ্ছা, প্রথমে যেটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে টপোলজি, নেটওয়ার্ক টপোলজি হচ্ছে 6টি। প্রথমত যেটা দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই রয়েছে স্টার টপোলজি, এরপর রয়েছে রিং টপোলজি, 3 নম্বরে রয়েছে বাস টপোলজি, এবং 4 নম্বরে মেশ টপোলজি, 5 নম্বরে ট্রি টপোলজি, এবং সর্বশেষ 6 নম্বরে রয়েছে হাইব্রিড টপোলজি। এই টপোলজিগুলো আসলে কি, এগুলো নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টার টপোলজি রয়েছে। স্টার টপোলজি আসলে কি এবং এটার ডিজাইনটা কি আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন একটা হাব আঁকালাম আমি। হাবটা আসলে কি সেটা একটু পরে জানতেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই হাব থেকে আমি কয়েকটা কানেকশন নিচ্ছি। এগুলা সবকটা হচ্ছে কম্পিউটার। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই হাব থেকে এখানে আমরা যে কম্পিউটার রয়েছে আমাদের, আমরা 5টা কম্পিউটার নিয়েছি। এই 5টা কম্পিউটারে যে নেটওয়ার্ক যাচ্ছে বা আপনি ইন্টারনেট চালাচ্ছেন এই হাব থেকে। এখন কোনো কারণে যদি আমার এখান থেকে একটি কম্পিউটারের তার ছিঁড়ে যায় বা কানেকশন নষ্ট হয়ে যায়, তাহলে আপনার পুরো সিস্টেমটাই কোনো ক্ষতি হবে না। শুধুমাত্র এই একটি কম্পিউটারে আপনার নেটওয়ার্ক চলে যাবে, সেটা চলবে না, অকেজো হয়ে যাবে, এই টার্মিনালটা অকেজো হয়ে যাবে। আচ্ছা, বাকি টার্মিনাল যেগুলো আছে সেগুলো কিন্তু হাবের সাথে কানেক্টেড রয়েছে। অতএব হাবের সাথে কানেক্টেড থাকা এই কম্পিউটারগুলো কিন্তু চলবে, কোনো সমস্যা হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটা টার্মিনাল আপনার কানেকশন ঠিক রয়েছে। প্রত্যেকটা টার্মিনাল যদি আমার কানেকশন ঠিক থাকে, কিন্তু আপনার হাবটা যদি এখান থেকে নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু পুরো সিস্টেমটা অকেজো হয়ে যাবে। অর্থাৎ কোনো টার্মিনাল কিন্তু আর চলবে না, সম্পূর্ণ সিস্টেমটাই অকেজো হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে স্টার টপোলজি। তো আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে আমরা দেখব রিং টপোলজি। রিং টপোলজি আসলে কি সেটা একটু দেখানোর জন্য আমাদেরকে একটা রিং টপোলজি আঁকাতে হবে। রিং টপোলজি দেখতে অনেকটা এইরকম। একটি কম্পিউটার থাকবে, এখান থেকে একটি লাইন যাবে, এবং এখানে আরো একটি কম্পিউটার থাকবে, এখান থেকে আরো একটি লাইন যাবে, এখান থেকে আরো একটি কম্পিউটার, এখান থেকে আরেকটা লাইন যাবে, এখানে আরো একটি কম্পিউটার, এবং সর্বশেষ এটা এইখানে ফিরে আসবে। ঠিক আছে? আচ্ছা, এটাকে যদি আমরা 1 ধরি, এটা যদি 2 ধরি, এটা 3 এবং এটা 4। আচ্ছা, এখন আমাদের এই কম্পিউটার যদি কানেকশন আসে বাইরে থেকে বা লাইন আসলো এই কম্পিউটারে, এই কম্পিউটার থেকে 2 3 নাম্বার এবং 4 নাম্বার এক এক করে প্রত্যেকটা কম্পিউটারে লাইন চলে গেছে। এখন এখানে যে সমস্যাটা হয়, এটাকে রিং টপোলজি বলে। ঠিক আছে, রিং এর মতো দেখায়, এই জন্য এটাকে রিং টপোলজি। যদি কোনো কারণে এখান থেকে তারটা ছিঁড়ে যায়, মাঝখান থেকে যদি ছিঁড়ে যায়, তাহলে এই সম্পূর্ণ যে সিস্টেম এটা আর চলবে না। এই রিং টপোলজির যে ডিজাইনটা করা হয়েছে, এটা এমনভাবেই করা হয়েছে যদি তারটা কোনোভাবে বিচ্ছিন্ন হয়ে যায় বা ছিঁড়ে যায়, তাহলে
সম্পূর্ণ সিস্টেমটা কাজ করবে না, অকেজো হয়ে যাবে। এখন দেখেন, যদি আপনার তার কোনোটা না ছেড়ে বা আপনার সংযোগ যদি ঠিক থাকে, কিন্তু হঠাৎ করে দেখা গেল আপনার 3 নাম্বার কম্পিউটারটা নষ্ট হয়ে গেল। এখন এই 3 নাম্বার কম্পিউটার যদি নষ্ট হয়ে যায়, যেহেতু আমাদের 1 থেকে 2 এবং 2 থেকে 3, 3 থেকে 4-এ আপনার এই আমাদের লাইনটা এসেছে। এখন যদি কোনো কারণে একটি কম্পিউটার নষ্ট হয়ে যায়, এখন বাকি যে কম্পিউটারগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আর বিদ্যুৎ যাবে না বা কানেকশন যাবে না। অতএব পুরো সিস্টেমটা নষ্ট হয়ে যাবে বা অকেজো হয়ে যাবে। আরেকটা বিষয় যে সমস্যাটা হয় এই রিং টপোলজিতে, আপনি যদি 1 নাম্বার কম্পিউটার থেকে একটি 200 হার্জের একটি ছবি প্রেরণ করেন 4 নাম্বার কম্পিউটারে, এটা এইখান দিয়ে 1 নাম্বার থেকে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার কম্পিউটারে যখন আসবে, এইটার হার্জটা কমে 20 হার্জে নেমে আসবে। অর্থাৎ আপনি যে ছবিটা পাঠাচ্ছেন সেটা 200 হার্জ থেকে এটা ঘুরে আসতে আসতে এটা যে মেগাবাইটটা সেটা কমে 20 হার্জে নেমে আসবে। অর্থাৎ দেখা যায় যে প্রেরক যন্ত্রটা রয়েছে সেখান থেকে কোনো ছবি যদি আমরা প্রেরণ করি, যে প্রাপক তার কাছে যাইতে যাইতে সেই ছবিটা অনেকটা ঘোলা হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। কারণ হচ্ছে এই 1 নম্বর কম্পিউটার থেকে 4 নম্বর কম্পিউটারে আমরা আমাদের ছবিটা প্রেরণ করার সময় এই যে মাঝে যে কম্পিউটারগুলা হয়ে তারপর আমাদের প্রাপক কম্পিউটারে আমাদের ডেটাটা গেছে বা ছবিটা গেছে, সেটা এই যে কয়েকটা কম্পিউটার হয়ে আসার কারণে আপনার হার্জটা কমে আসছে, ছবির মেগাবাইটটা কমে আসছে। এটাই হচ্ছে রিং টপোলজি। ঠিক আছে। আর রিং টপোলজির একটা বড় সমস্যা হচ্ছে যদি কোনো একটা কানেকশন কোথাও থেকে ছিঁড়ে যায় বা কোনো একটা কম্পিউটার নষ্ট হয়ে যায়, তাহলে সম্পূর্ণ সিস্টেমটা কাজ করে না, অকেজো হয়ে যায়। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এরপর হচ্ছে বাস টপোলজি। বাস টপোলজিটা আসলে কি একটু দেখে নিচ্ছি। আমরা এটাকে মুছে দিচ্ছি। বাস টপোলজিটা অনেকটা বাসের মতো। আমি একটি লম্বা করে দাগ টানলাম, এখান থেকে একটি লাইন গেছে, এখানে হচ্ছে প্রিন্টার। আচ্ছা, এখান থেকে একটি লাইন গেছে আপনার মনিটরে। ওকে, মনিটর। এরপর এখান থেকে একটি লাইন আসছে আপনার সিপিইউতে। ঠিক আছে। এখন এই বাস, এটাকে বলা হচ্ছে বাস টপোলজি, যেহেতু এটি বাসের মতো লম্বা এবং এই যে প্রিন্টার, সিপিইউ, মনিটর, এগুলো হচ্ছে আপনার বাসের যে সিটগুলো থাকে সেগুলোর সাথে আর কি তুলনা করা হয়েছে। যখন আমাদের যে কানেকশনটা, আমাদের যে মেইন লাইনটা এখান দিয়ে যাবে, এর আশেপাশে যা কানেক্টেড থাকবে সেগুলো কিন্তু আপনার সিটের মতো দেখা যায়, যার কারণে এই টপোলজিটাকে বাস টপোলজি বলা হয়। ঠিক আছে। এখন প্রশ্ন হলো, যদি কোনো কারণে আমাদের এই প্রিন্টারের কানেকশনটা নষ্ট হয়ে যায় বা এটা অকেজো হয়ে যায়, তাহলে পুরো সিস্টেমটা কিন্তু নষ্ট হবে না, বাকি যে টার্মিনালগুলো আছে সেগুলো কিন্তু চলবে। ঠিক আছে। আর যদি কোনো কারণে আমাদের মেইন যে লাইনটা, মেইন যে কানেকশনটা, সেটা যদি নষ্ট হয়ে যায় বা ছিঁড়ে যায়, এই তারটা যদি এখান থেকে ছিঁড়ে যায়, তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ সিস্টেমটা নষ্ট হয়ে যাবে বা অকেজো হয়ে যাবে। ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। আর এটাকে বলা হচ্ছে বাস টপোলজি। আচ্ছা, এরপর হচ্ছে মেশ টপোলজি। মেশ টপোলজিটা আসলে কি এটা একটু দেখে নেব। মেশ টপোলজি হচ্ছে এই যে কয়টা টপোলজি আছে না, এই সব কয়টার চাইতে ব্যয়বহুল টপোলজি হচ্ছে মেশ টপোলজি। আমি প্রথমে আপনাদেরকে একটু এঁকে দেখাচ্ছি। এটি একটি কম্পিউটার, এটি একটি কম্পিউটার, আরো একটি কম্পিউটার নিলাম। ওকে, এখানে একটি কম্পিউটার নিলাম। ঠিক আছে। মেশ টপোলজি এটা কিন্তু অনেকটা রিং টপোলজির মতো হয়ে গেছে। এখন মেশ টপোলজিতে ব্যতিক্রম হচ্ছে এই যে কানেকশনটা, এটা এটার সাথে, এটা এটার সাথে হবে। ঠিক আছে। এখন আমাদের যে মূল প্রশ্নটা, আপনার এই যে আমাদের যে কানেকশনটা গেছে, এটা কিন্তু মেইন লাইন থেকে একটি কম্পিউটার আর একটি কম্পিউটার, এভাবে প্রত্যেকটাই কিন্তু কানেকশনটা হয়েছে। এখন আরেকটা জিনিস আমরা লক্ষ্য করলাম যে মাঝখান দিয়ে একটির সাথে অন্যটি যুক্ত আছে কানেকশন। যদি এক্ষেত্রে যদি আমাদের কোনো একটি কম্পিউটার নষ্ট হয়ে যায়, এই কম্পিউটারটা যদি নষ্ট হয়ে যায়, এক্ষেত্রে পুরো সিস্টেমটা অকেজো হবে না, কারণ এটার সাথে এটা কানেকশন করা আছে। ঠিক আছে। এদিক দিয়েও করা আছে, এদিক দিয়েও করা আছে। যেহেতু এই কম্পিউটার নষ্ট হয়ে গেছে, তাই এই দিক দিয়ে কানেকশনটা আসতে পারবে না, এটা অকেজো হয়ে যাবে। কিন্তু সরাসরি একটি কানেকশন এখানে রয়েছে, যার কারণে এই তিনটি
কম্পিউটার চলবে, এই একটি শুধুমাত্র অকেজো হয়ে যাবে। এখন এই যে আমাদের মেশ টপোলজি, এটা কিন্তু খুবই ব্যয়বহুল, কারণ এই যে কানেকশন করা এগুলা খুবই ব্যয়বহুল, যার কারণে এই মেশ টপোলজিটাকে আমাদের লিস্টে থাকা প্রত্যেকটা এই 6টা টপোলজির চাইতে সবচেয়ে বেশি ব্যয়বহুল বলা হয়ে থাকে। এখন এখান থেকে দুইটা প্রশ্ন আসে যে এই মেশ টপোলজি যদি আপনার এখানে পরীক্ষার প্রশ্নে 3টা কম্পিউটার দেয়, তখন আপনার সামনে প্রশ্ন করতে পারে যে কিভাবে এই 3টা কম্পিউটারকে মেশ টপোলজিতে আমরা কনভার্ট করব, এতে কয়টা তার লাগবে, এগুলো হিসাব করার জন্য কিছু সূত্র আছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমত, একটি কম্পিউটার কয়টা কম্পিউটারের সাথে যুক্ত হতে পারবে সেটা বের করার জন্য আমাদের একটি সূত্র আছে। সূত্রটা হচ্ছে n-1। আচ্ছা, n সমান সমান আমরা যদি কম্পিউটার ধরি, এখানে কয়টা কম্পিউটার আছে? 4টা। ওকে, 4টা থেকে আমরা 1 যদি মাইনাস করি, তাহলে একটি কম্পিউটার 3টে কম্পিউটারের সাথে যুক্ত হতে পারবে। ঠিক আছে, মনে করেন একটা আমি মেইন লাইন দিলাম, মেইন শাখা থেকে আমি একটা কম্পিউটারের লাইন দিলাম, সরাসরি কারেন্ট এই কম্পিউটারে আসলো। ঠিক আছে, এখন এই কম্পিউটারটা কয়টার সাথে যুক্ত হতে পারবে? 1টা, 2টা, 3টা, এটা কিন্তু বাদ দিতে হবে। ঠিক আছে, এই জন্য n-1 এটা একটা সূত্র যে একটি কম্পিউটার কয়টা কম্পিউটারের সাথে যুক্ত হতে পারবে মেশ টপোলজিতে। এখানে আমরা দেখলাম যে সূত্রটা যে আমরা ফেললাম n-1, এটার মাধ্যমে কিন্তু আমরা বের করে ফেললাম। যদি এখানে 5টা কম্পিউটার থাকতো তাহলে এখানে 4 হতো, যে একটি কম্পিউটার 4টা কম্পিউটারের সাথে যুক্ত হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে যে এই যে মেশ টপোলজিতে কয়টা তার লাগবে সেটা হিসাব করার জন্য, আরো একটি সূত্র রয়েছে, আর সেই সূত্রটা হচ্ছে n-n-1 ডিভাইডেড বাই 2। তো এই সূত্রটা দিয়ে মূলত আপনি বের করতে পারবেন যে মেশ টপোলজিতে টোটালে কয়টা তার লাগবে। আচ্ছা, n আমরা জানি n সমান এখানে কয়টা কম্পিউটার আছে? 4টা। n সমান এখানে আমরা 4 লিখব। ওকে, ইনটু উপরে দেখলাম n-1 আছে, n সমান আমরা 4 লিখব, -1 নিচে ডিভাইডেড বাই 2। ওকে, এখন আমাদের অঙ্কটা করা খুবই ইজি হয়ে যাবে। দেখেন, এখানে উপরে 4 থেকে 1 মাইনাস করে থাকে 3 এবং নিচে 2। ঠিক আছে, আর এখানে আমাদের একটা 4 কিন্তু রয়ে গেল গুণন আকারে। ঠিক আছে, এখানে গুণন আকারে রয়ে গেছে। যাই হোক, আমরা এখানে যদি 3কে 2 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাচ্ছে, এখানে আমরা গুণনী দিয়ে দিই 1.5। 3কে 2 দিয়ে ভাগ দিলে 1.5 হয়ে যাচ্ছে, আর 4কে 1.5 দিয়ে যদি আমরা গুণ দিই তাহলে সেটা 6 হয়ে যাচ্ছে। অর্থাৎ টোটালে আমাদের এখানে মেশ টপোলজিতে 6টা তার লাগবে। এখানে আমরা একটু গণে দেখি যে 6টা তার আছে কিনা। এই যে দেখেন, 1টা, 2টা, 3টা, 4টা, এই যে একটি, 5টা, এই যে একটা, 6টা। তো টোটালে 6টা তার লাগছে এই মেশ টপোলজিতে। তাহলে এখানে আমি আপনাদেরকে 2টা সূত্র দিলাম, একটা দিয়ে আপনারা বের করতে পারবেন একটা কম্পিউটার মেশ টপোলজিতে কয়টা কম্পিউটারের সাথে যুক্ত হতে পারে, এবং হচ্ছে অন্যটা দিয়ে আপনারা নির্ণয় করতে পারবেন যে একটা মেশ টপোলজিতে কতগুলা তার লাগবে। এখানে যদি সেম কম্পিউটার থাকে 4টা, তাহলে খুব সহজে আপনারা এই যে বের করতে পারবেন। যদি আরো 2-1টা কমাই দেয় বা বাড়াই দেয়, তাহলে কিন্তু আপনারা এই সূত্রের মাধ্যমে বের করতে পারবেন কয়টা তার লাগবে। তো আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে মেশ টপোলজি। আচ্ছা, এরপর হচ্ছে ট্রি টপোলজি। ট্রি টপোলজিটা আপনারা বুঝতেই পারতেছেন, নামের সাথে কিন্তু বোঝা যায়। ট্রি মানে হচ্ছে গাছ, আর গাছ মানে হচ্ছে গাছের মতো করে একটি টপোলজি হবে। প্রথমত আমরা উপরে একটি কম্পিউটার আঁকি, ধরি এটা এ, কম্পিউটারের নাম এ। ওকে, এটাই থেকে আরো কয়েকটা শাখা বের হয়েছে, এবং এখানে একটি কম্পিউটার, এটার নাম হচ্ছে বি। এখান থেকে আরো 2টা শাখা বের হয়েছে, এটার নাম দিলাম আমরা সি এবং এটার নাম দিলাম আমরা ডি। এগুলো কিন্তু সবকটা কম্পিউটার, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই সেম আমরা অন্য সাইটে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু শাখা প্রশাখা হয়ে গাছের মতো কিছু শাখা প্রশাখা এখানে দেখা যাচ্ছে। গাছ যেমন ডালপালা ছাড়ে, ঠিক তেমনি এটা হচ্ছে প্রধান ডিভাইস বা আমাদের প্রধান কম্পিউটার। এই কম্পিউটার থেকে লাইন আসছে এবং একটা থেকে এখানে গেছে, একটা থেকে এই কম্পিউটারে গেছে। আবার এই কম্পিউটারে বি কম্পিউটার থেকে সি কম্পিউটার এবং ডি কম্পিউটারে আপনার কানেকশন গেছে। এখন এই পুরো সিস্টেমটা যদি আমাদের যে প্রধান যে কম্পিউটার, প্রধান যে ডিভাইস, এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো সিস্টেমটা কিন্তু নষ্ট হয়ে যাবে, অকেজো হয়ে যাবে। ঠিক আছে, আর যদি বি কম্পিউটারটা নষ্ট হয়ে যায় তাহলে সম্পূর্ণ
যে আমাদের সিস্টেমটা এটা কিন্তু অকেজ হবে না, নষ্ট হচ্ছে না, ডিভাইসটার কানেকশন এদিকে চলে যাচ্ছে। কিন্তু বি কম্পিউটার, সি কম্পিউটার, ডি কম্পিউটার, এই তিনটা কম্পিউটার কিন্তু এখানে অকেজ হয়ে থাকবে। ঠিক আছে, এরপর হচ্ছে যদি কোনো কারণে আপনার সি কম্পিউটারটা নষ্ট হয়ে যায়, সি ডিভাইসটা নষ্ট হয়ে যায়, বা সি টার্মিনালটা নষ্ট হয়ে যায়, তাহলে আপনার সম্পূর্ণ সিস্টেমে কোনো প্রভাব পড়বে না, শুধুমাত্র এই সি কম্পিউটারটা নষ্ট থাকবে, বাকি সব কয়টা কিন্তু চলবে। এতে সম্পূর্ণ টপোলজিতে কোনো প্রভাব পড়বে না, কোনো খারাপ প্রভাব পড়বে না। আচ্ছা, এই হচ্ছে মূলত ট্রি টপোলজির ধারণা। মূলত এটা গাছের মতো ডালপালা ছাড়ছে বা শাখা প্রশাখা হওয়ার কারণে এই টপোলজিটার নাম ট্রি টপোলজি দেওয়া হয়েছে। আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা দেখব হাইব্রিড টপোলজি। আচ্ছা, হাইব্রিড টপোলজিটা আসলে কি সেটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাইব্রিড টপোলজি হচ্ছে এই যে উপরে যে 5টা টপোলজি রয়েছে, স্টার টপোলজি, রিং টপোলজি, বাস টপোলজি, মেশ টপোলজি, ট্রি টপোলজি, এই সব কয়টা সমন্বয়ে গঠিত হয় একটি হাইব্রিড টপোলজি। এখন আমরা আপনাদেরকে একটু ডেমো দেখাচ্ছি। এই যে এখান থেকে একটি কম্পিউটার, এখান থেকে আরো একটি কম্পিউটার, দেন এখান থেকে এই কম্পিউটার। এটা হচ্ছে রিং টপোলজি, আমরা জানি রিং টপোলজি। এখন এই যে কম্পিউটার, এটাই থেকে আরো একটি শাখা আসছে, আসার পর এই কম্পিউটার থেকে আপনার একটা শাখা বের হয়েছে, এটাকে প্রধান কম্পিউটার বা প্রধান ডিভাইস ধরে এটা থেকে কানেকশনটা এখানে চলে আসছে, এবং এইখানে আমরা দেখলাম আরো 2টা কম্পিউটার কানেক্ট হয়েছে। ঠিক আছে, আবার এইখান থেকে আরো 2টা শাখা প্রশাখা হয়ে গেছে, আরো 2টা কম্পিউটার কানেক্টেড হয়েছে, আরো 2টা টার্মিনাল এখানে চলতেছে। ঠিক আছে, তো এই যে এটাকে প্রধান শাখা ধরে এটা কিন্তু আপনার রিং টপোলজি। ঠিক আছে, এই রিং টপোলজির যে কম্পিউটার একটা রয়েছে, এটাকে প্রধান শাখা ধরে, মনে করেন এটাকে যদি আমরা এ ধরি, হ্যাঁ, এটা বি, এটা বি, এটা সি, এটা ডি, এটা সি, এটা ডি। ওকে, দেখতে পাচ্ছেন, এটাকে যদি আমরা প্রধান কম্পিউটার ধরি, এটা থেকে কানেকশন আসছে, এবং এটা ট্রির মতো, অর্থাৎ যে ট্রি টপোলজি আমরা দেখলাম গাছের মতো শাখা প্রশাখা হয়েছে। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা রিং টপোলজি, এটা রিং টপোলজি, আর এটা হচ্ছে ট্রি টপোলজি। যখন আমরা দেখব কয়েকটা টপোলজি একত্রে অর্থাৎ মিশ্রভাবে উপস্থাপন করা হয়েছে, আপনার প্রশ্ন অনেক সময় এই কয়েকটা টপোলজি একত্রিতভাবে যুক্ত করে দেওয়া হবে, তখন আপনাকে প্রশ্ন করা হতে পারে যে প্রশ্নে প্রদত্ত যে চিত্রটা সেটা কোন টপোলজি। যদি এইভাবে দেওয়া থাকে, একটার সাথে আরেকটা কানেক্ট করা থাকে, তাহলে বুঝতে হবে সেটা হাইব্রিড টপোলজি। আর হাইব্রিড টপোলজিতে মূলত আপনার এখানে যে কয়টা টপোলজি দেখতে পাচ্ছেন সব কয়টার সাথে আপনার যুক্ত করে দিতে পারে। ঠিক আছে, আমি এখানে রিং টপোলজি দিয়েছি, এই জায়গায় অন্য কোনো টপোলজি থাকতে পারতো, স্টার টপোলজি থাকতে পারতো বাস টপোলজি। ঠিক আছে, বাস টপোলজি থাকলে সেখানে যে টার্মিনাল থাকবে সেখান থেকে একটা কানেকশন বের করে ট্রি টপোলজির মতো এইভাবে শাখা প্রশাখা ছড়াতে পারে। যখন এভাবে গাছের মতো শাখা প্রশাখা ছড়াবে, তখন আপনি কিন্তু সহজেই বুঝতে পারবেন যে এটা ট্রি টপোলজি। যেহেতু এটা রিং টপোলজির সাথে যুক্ত আছে, তাই এটা আমরা বলতে পারি হাইব্রিড টপোলজি। তো আমাদের আজকে যে টপিকটা সেটা হচ্ছে টপোলজি কি এবং টপোলজির প্রকারভেদ। 6টি প্রকারভেদ ছিল, আমি আপনাদেরকে বলে দিলাম, এবং প্রত্যেকটা টপোলজির যে গঠন সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আশা করি যদি কখনো প্রশ্ন করে তাহলে আপনারা পারবেন, কারণ চিত্রগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এই চিত্রগুলো যদি আপনারা ভালোভাবে দেখে থাকেন, বুঝে থাকেন, যখন পরীক্ষায় আসবে প্রশ্ন আপনি যখন এই চিত্রগুলো দেখবেন, আপনি সাথে সাথে বুঝে যাবেন এবং খুব দ্রুত অ্যান্সার করে দিতে পারবেন, এবং আমি মনে করি আপনি ফুল মার্কস পেয়ে যাবেন যদি ভালোভাবে পড়েন। আর আমি আপনাদেরকে যেটা বলেছিলাম গত পর্বে, আমার প্রত্যেকটা ক্লাস আপনারা নোট করে নেবেন। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাস আমি যা যা পড়াবো সেগুলো একটা আলাদা আইসিটি খাতা বের করবেন, আইসিটি খাতা রাখবেন, সেখানে আমি যা যা পড়াবো সেগুলা লিপিবদ্ধ করে রাখবেন, এবং পরীক্ষার আগে আপনাকে ওই খাতা থেকে একবার করে রিভাইজ করতে হবে। আমি কিন্তু খুব সহজ করে পড়াই, অতটা কঠিন করে পড়াই না। আপনি বই খুলে দেখেন কত কঠিন করে বলা আছে বা সেখানে লেখা আছে, কিন্তু আমি আপনাদেরকে খুব সহজ ভাষায় এবং সহজ করে এগুলা কিন্তু পড়িয়ে দিলাম। আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, নতুন ভিজিট হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।